ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় মার্কিন শুল্ক, রপ্তানিতে তৈরি পোশাকের বিকল্প কী। এই বিষয় নিয়েই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না, আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মার্কিন শুল্ক, রপ্তানিতে পোশাকের বিকল্প কী, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব রাশেদুল করিম মুন্না, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আসলে একক রপ্তানির বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে প্রায় $8 বিলিয়ন পণ্য যায়, যার মধ্যে আসলে $7 বিলিয়ন তৈরি পোশাক। সবচেয়ে বড় বাজারে অন্য কোনো পণ্য কেন আমরা বেশি রপ্তানি করতে পারি না, সেটা দিয়ে আসলে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যে শিল্পের যাত্রা, সেটা হচ্ছে একসময় পাট ছিল এবং 80-র দশকে হচ্ছে গার্মেন্টস সেক্টর আসে এবং এই 40-45 বছরের ধারাবাহিকতায় একটা বড় এবং মজবুত একটা অবস্থানে গার্মেন্টস সেক্টর আসে। প্রশ্নটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের বাইরে যে সেক্টরগুলো আছে, প্রায় 500 রকম পণ্য এক্সপোর্ট হচ্ছে, বাট স্কেলটা হচ্ছে সেই লেভেলের না। দেখা যাচ্ছে যে $1 বিলিয়ন মধ্যে ঘুরছে মাত্র কয়েকটা সেক্টর। তো প্রশ্নটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরকে ডেভেলপ করার জন্য যেই ধরনের নীতি সহায়তাগুলো সরকার বিভিন্ন সময় দিয়েছে, তার ধারাবাহিকতায় কিন্তু এক ধরনের একটা বলবো যে একটা মজবুত ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু আপনি পাশাপাশি দেখেন যে যেই সেক্টরগুলো আছে, যেগুলি যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের সেক্টরগুলো থেকে কিন্তু আমরা বারবার বলছিলাম যে গার্মেন্টস সেক্টরে যে ধরনের সুযোগ সুবিধাগুলো সরকার দিয়েছে, অন্য সেক্টরগুলোকে যদি দেওয়া যায় তাহলে হয়তো আমাদের যে ব্যারিয়ারগুলো আছে, আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতার অভাবটা আছে বা উইকনেসটা আছে, সেটা উত্তরণের সুযোগ বাড়বে। যেমন একটা এক্সাম্পল দিই, যে গার্মেন্টস সেক্টরে বা ডাইভার্সিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে যে কোনো বিষয় দিয়ে হতে পারে, সেটা লেদার, জুট, প্লাস্টিক, আদার যে প্রোডাক্টগুলি আছে, আমাদের বেশ কিছু মেটেরিয়ালস ইনপুট করতে হয় ভ্যালিডেশনের জন্য। সেই জায়গাতে কিন্তু আমাদের বন্ডের সুযোগটা কিন্তু সরকার দিচ্ছে না। গার্মেন্টস সেক্টরে কিছু দুর্নীতি হয়েছে, সেটার জন্য তাবৎ অন্যান্য সেক্টরগুলোকে সাপোর্ট দেওয়া যাবে না, এই ধরনের একটা একপেশে নীতি কিন্তু রাজস্ব শাখায় আছে। আমাদের নিজেদেরই তো এখানে সংকট আছে, তার সাথে সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে রেসিপ্রোকাল শুল্ক বা ডিউটি, যেটি খড়গ একটি আছে আমাদের আগস্টের 1 তারিখ থেকে যেটি দিতে হবে, সেটির ক্ষেত্রে পোশাক শিল্প মালিকরা তো বলছেনই, কারণ $7 বিলিয়ন এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। কিন্তু যারা ক্ষুদ্র ছোট অন্য পণ্য যারা রপ্তানি করেন, পাটজাত পণ্য, প্লাস্টিক, অনেক খাদ্যপণ্য যায় বলে আমরা জানি, সেই সমস্ত রপ্তানিকারক এবং উদ্যোক্তারা কি আসলে এই বাড়তি 35% শুল্কের ঝক্কি সামলাতে পারবে? না, আমি মনে করি একটা বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আমি জাস্ট গত 2 সপ্তাহ আগে ইউরোপে ঘুরে আসলাম একটা ফেয়ার করে। শুধুমাত্র আমেরিকান বায়ার না বা আমেরিকান মার্কেট না, যেহেতু ইউরোপ সহ অন্যান্য দেশগুলো তো শুল্কের একটা বিষয় আছে, এন্টার ওয়ার্ল্ডের যেই ইকোনমির মধ্যে কিন্তু একটা স্থবিরতা যাচ্ছে। যে বায়াররা যে পরিমাণ যে ভলিউমে অর্ডারগুলো প্লেস করতো, সেটা কিন্তু তারা প্রায় 50% নামিয়ে নিয়েছে। আমেরিকাতে বড় বড় বায়াররা ইতিমধ্যে অর্ডার স্থগিত করেছে বা শিপমেন্টটাকে পরে দিতে বলছে, বা নতুন প্ল্যানিংয়ের ক্ষেত্রে বিবেচনার মধ্যে রাখছে নেক্সট কী হতে যাচ্ছে। এবং এর মধ্যে হচ্ছে একটা বড় সমস্যাটা হচ্ছে বা চ্যালেঞ্জটা হচ্ছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান সহ বেশ কিছু দেশ কিন্তু ইতিমধ্যে কিছু নেগোশিয়েট করে তাদের হারটা কমিয়ে নিয়ে আসছে। সুতরাং ফাইনালি যদি বাংলাদেশের শুল্ক হার যদি বেশি হয় অন্যদের তুলনায়, যারা আমাদের প্রতিযোগী, ভিয়েতনাম আছে, ক্যাম্বোডিয়া আছে, থাইল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ফিলিপিন আছে, যেই প্রোডাক্টগুলো বাংলাদেশের মূলত গার্মেন্টসের কথা বলেছেন, বা অন্যান্য প্রোডাক্টগুলো যেটা আছে, প্রায় $1 বিলিয়ন আলটিমেটলি আমরা প্রপার অবস্থানে থাকবো না। মানে এই যে গার্মেন্টস ছাড়া যে প্রায় $1 বিলিয়ন, সেখানে আসলে কতটুকু ডিক্লাইন করবে বা এই রপ্তানি আয় কতটুকু কমে যাবে বলে আমার বাইরের কথাই বলি, যে সে কিন্তু গত 2 মাস ধরে নতুন অর্ডার প্লেস করছে না।
কারণ সে দেখছে যে বাংলাদেশ থেকে যদি আলটিমেটলি শুল্কের হারটা যদি বেশি থাকে আর অন্য দেশ থেকে যদি কম থাকে, তাহলে সে তো মার্কেটে কম্পিটিটিভ থাকতে পারবে না। সুতরাং এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে পারভেজ করিম আব্বাসী আছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই শঙ্কাটার কথা তো আসলে আমরা সবাই জানি, এবং আমাদের চেয়েও অনেক বেশি ভালো জানেন আসলে নীতি নির্ধারকরা। কারণ অর্থনীতির যদি বলা হয় যে বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়ের যে 3টা উৎস, তার মধ্যে রপ্তানি অন্যতম। তো সেই শঙ্কাটার কথা নিশ্চয়ই তারা জানতেন। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় আসলে শুরু থেকেই এই দর কষাকষির বিষয়টি থেকে আমরা খুব ইতিবাচকভাবে খুব শক্তিশালী অবস্থানে আসলে থাকতে পেরেছিলাম? কেন আমাদেরকে এই 26 তারিখে এসে একটা শঙ্কার মধ্যে থাকতে হচ্ছে 1 তারিখ থেকে কি হারে শুল্ক আসবে? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্পের, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, প্রেসিডেন্ট ট্রাম্পের যেটা আমরা বলছি যে পাগলামি যেটা মনে হতে পারে, বা গায়ের জোরে যে মাস্তানি যেটাকে বলে, এটার পিছনে কি কোনো আসলে কি কোনো মেথড টু দ্য ম্যাডনেস, বা হচ্ছে যে এই উন্মাদনার পিছনে কি আসলে কোনো যুক্তি আছে নাকি না? এখন দেখুন, আমরা জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম অর্থনীতি, সর্ববৃহত্তম রপ্তানিকারী, সর্ববৃহত্তম আমদানিকারী। কিন্তু এখন এই কিন্তুর মধ্যে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে যে পলিসি স্টান্সটা শুরু হয়েছে, প্রোটেকশনিস্ট যে এখানে এই পলিসি স্টান্স, এক হচ্ছে যে আপনি যদি দেখেন ওদের হচ্ছে যে বাজেট ডেফিসিট $1.9 ট্রিলিয়ন, যেটা প্রায় 6.2% হয় হচ্ছে আপনার US GDP। 2, আপনি যদি দেখেন হচ্ছে ওদের এই আপনার ট্রেড ডেফিসিট, বা এখানে হচ্ছে যে বাণিজ্য ঘাটতি, ওটা আপনি দেখবেন হচ্ছে প্রায় $916 বিলিয়ন, প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি। এবং ওদের যে এখানে ফেডারেল গভর্নমেন্ট যেটা বলে, কেন্দ্রীয় সরকারের যে ঋণ হচ্ছে $35 ট্রিলিয়ন। তো আপনি যে হিসাবগুলো দেখেন, এটা হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে যে টেকসই না। তো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নীতি নির্ধারকদের মধ্যে সবাই মনে করে যে তাদের যে বিশ্বায়নের যে এখানে যেটা যুক্তরাষ্ট্র এখানে প্রবক্তা ছিল, বা মাল্টিল্যাটারাল ট্রেডিং রেজিম আছে, এটা হচ্ছে যে তাদের সবাইকে সুযোগ নিচ্ছে। এখন বাংলাদেশের কথায় তাড়াতাড়ি আসে, তো তার জন্য রেসিপ্রোকাল ট্যারিফ। প্রথমেই যখন আমাদের এখানে ওদের যে আমাদেরকে ওরা এক মন গড়ে একটা হিসাব দিল যে 74% হচ্ছে আমরা নাকি প্রোটেকশন দিই, তার জন্য 37%। এবং তারপর যে আমাদের যে নেগোসিয়েশন হলো, ওটা কমিয়ে 2% কমিয়ে 35% করা হলো। এখন আমি প্রথম থেকেই বলে আসছি, এবং যে সরকারের যখন এখানে হচ্ছে যেটা এটাকে ন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি হিসাবে কিন্তু ঘোষণা করা উচিত ছিল। নিশ্চয়ই আমি ঠিক এই জায়গাটাতেই আসলে শুনতে চাই যে সরকারের এখানে যে ভূমিকাটা আমরা দেখলাম সেটি যথাযথ হয়েছে কিনা, কারণ সেটি আমাদের পুরো অর্থনীতির একটা বড় কি বলবো একটা ঝুঁকির মধ্যে যেটি ফেলেছে। সেই বড় ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুতিটা কেমন ছিল সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই, কিন্তু তার আগে আমরা একটা বিরতিতে যাব, এবং বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন বিকেএমই এর সভাপতি। আমরা বিরতির থেকে এসে বাকি কথা শুনতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আমাদের সঙ্গে বিকেএমই এর সভাপতি যুক্ত হবেন। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মার্কিন শুল্ক রপ্তানিতে পোশাকের বিকল্প কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম, আছেন মোহাম্মদ রাশিদুল করিম মুন্না, সভাপতি বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, এবং আছেন পারভেজ করিম আব্বাসী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিরতিতে যাওয়ার আগে জনাব আব্বাসী, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে এই দর কষাকষিতে সরকারের ভূমিকাটা কী ছিল, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নিতে চাই। কিন্তু তার আগে মোহাম্মদ হাতেম, আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম এই নেগোসিয়েশনের শুরু থেকেই আসলে সরকার বা পুরোটাই একটা আমলা নির্ভর প্রক্রিয়া ছিল। সেখানে অন্য যে স্টেক হোল্ডার, তাদের অংশগ্রহণ খুব বেশি ছিল না। সেখানে যখন সব পক্ষই এক ধরনের হতাশা, ব্যবসায়ী মহল থেকে আমরা নানা রকমভাবে এটার একটা প্রতিক্রিয়া দেখলাম, ক্ষোভ দেখলাম। এরপরে প্রথম যখন ব্যবসায়ীদের সাথে বৈঠক হলো, আপনি সেই বৈঠকে ছিলেন, সেই বৈঠকের পর আপনাকেই বলতে শুনলাম সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে আপনারা সন্তুষ্ট। কি এমন বার্তা আসলে সরকার আপনাদেরকে দিল যে আপনি মানে এত হতাশার পরে হঠাৎ করেই বললেন যে আপনারা সন্তুষ্ট, সেটি জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই এপ্রিল মাস থেকে যখন ঘটনাটা শুরু হয়,
তখন সরকার যে উদ্যোগটা নিয়েছিলেন ওই সময়ের উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়া উচিত ছিল তখন থেকেই, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা উচিত ছিল এবং প্রয়োজনে প্রাইভেট সেক্টরের সাথে সম্পৃক্ত যারা লবিস্ট বিগত সময়ে কাজ করেছে, ট্রাম্পের সাথে খুব ঘনিষ্ঠ এরকম 2-4 জন লবিস্টকেও নিয়োগ দেওয়া যায় কিনা বা ইনভলভ করা যায় কিনা, এটা শুরু থেকেই এটা ভাবা উচিত ছিল। তো শুরু থেকে সরকার এটা প্রয়োজন মনে করেনি এবং আমরা যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা মনে করছি সেটা হচ্ছে সরকার যে কোনো বিষয়ে প্রাইভেট সেক্টর বা স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রয়োজন মনে করছেন না, এটা একটা বড় সমস্যা আমরা এই মুহূর্তে ফেস করছি। তো দ্বিতীয় দফায় যখন ওনারা আসলেন, তো আমি ওই সময় ওয়াশিংটনে ছিলাম, তো আমি ওই সময় যেটা দেখেছি বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ওনারা মোটামুটি দ্বিতীয় দফার আলোচনাটায় যথেষ্ট ভূমিকা রেখেছেন। মোটামুটি সব কর্নার থেকে সব বিষয়ে ওনারা আলোচনা করেছেন, কিন্তু ইউএসএর কর্মকর্তা যাদের সাথে আলোচনা করেছেন তাদের সীমাবদ্ধতা আছে, তারা কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত ওনারা এর পরে কিন্তু আর যেতে পারছেন না। অর্থাৎ মানে ওনারা হয়তো ট্রাম্পকে গিয়ে অবস্থানটা ব্যাখ্যা করবেন, সিদ্ধান্ত দিবেন প্রেসিডেন্ট নিজে। তো এই পর্যায়ে তাইলে ওনাদের কি করার আছে, সেই পর্যায়ে করার ছিল প্রেসিডেন্ট যাতে এই আমাদের ফেভারে কিছু ভূমিকা রাখে বা সিদ্ধান্তটা আসে, সেটার জন্য সেইখানে লবিস্টটা নিয়োগ করা। সেই জায়গাতে সরকারের আমার মনে হয় কিছুটা ঘাটতি রয়েছে, বাট আদারওয়াইজ এমনি সরকারের দিক থেকে যতটুকু ভূমিকা পালন করা দরকার ছিল সেটা ওনারা করেছেন। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা মনে করছি যে এই শেষ পর্যায়ে এসে, যেমন 29 তারিখে আবার একটা শুনানির জন্য সময় দিয়েছেন, সেই শুনানিতে কতটুকু কার্যকর ভূমিকা হবে আমরা এখনো নিশ্চিত না। আপনার বক্তব্যেও কিন্তু আসলে খুব বেশি সন্তুষ্টির জায়গা বা সন্তুষ্টিজনক বক্তব্য আসলে আমি পেলাম না। হ্যাঁ, কিন্তু ওই বক্তব্য ওই বৈঠকের পরে, অর্থাৎ এত দিন পরে শেষ মুহূর্তে এসে যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললো, সেদিন আপনার বক্তব্যই শুনেছি যে আপনারা সন্তুষ্ট। সেখানে বাণিজ্য উপদেষ্টা যেটা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন, সেখানে আপনি বল যে একটা এনডিএ আছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে এমন কিছু ইস্যু ছিল যেটা নন ট্রেড ইস্যু আসলে, বা ট্রেড ইস্যুতে যতটুকু কথা বলার সরকার বলেছে, যার কারণে আমি বলেছি যে হ্যাঁ ওই জায়গাটাতে আমরা স্যাটিসফাইড। কিন্তু নন ট্রেড ইস্যুতে যে জায়গাগুলি, সেই জায়গাতে তো আসলে সরকারের মানে আমিও যদি সরকারে থাকতাম আমার পক্ষে সেগুলি গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা সবগুলি হয়তো সম্ভব হতো না। যার কারণে ওনারা ফিরে আসছেন, এসে সরকারের সর্বোচ্চ মহলে বা আদার্স যারা আছেন তাদের সাথে কথা বলে ওই নন ট্রেড ইস্যুগুলিতে কী রিপ্লাই হবে বা কী অবস্থান হবে সরকারের, সেটাকে ব্যাখ্যা করার জন্য বা বোঝার জন্য ওনারা আসছেন। শেষ মুহূর্তে হলেও যে আসলে স্টেক হোল্ডারদের সাথে বসেছে, সেজন্যই মূলত আপনি ওই দিন আমরা কিছুটা হলেও সন্তোষ প্রকাশ করেছি। কিন্তু তারপরেও আমি মনে করি এখনো আমরা যেমন কিহাক সানকে ইনভলভ করতে বলেছিলাম, কারণ কিহাক সান আপনারা জানেন যে একজন বাংলাদেশের জন্য অত্যন্ত আন্তর্জাতিক ফিগার, একজন দরদি ফিগার, এবং তিনি আইটিএমএফ ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, তারপরে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। আন্তর্জাতিকভাবে তার একটা যথেষ্ট অবস্থান আছে, সেই জায়গায় তাকেও যদি আমরা ইউজ করতে পারতাম সেইখানে হয়তো কিছুটা কার্যকরী ভূমিকা নিতে পারতাম আমরা, বাট আমরা সেই জায়গাটা হয়তো আমরা ব্যর্থ হই। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো জনাব পারভেজ করিম আব্বাসী। ঠিক যে প্রশ্ন রেখেই আসলে আপনার কাছে বিরতিতে গিয়েছিলাম, মোহাম্মদ হাতেমের কাছেও শুনলাম, আপনার কাছে একটু জানতে চাই, মানে যে যখন এইটা লাইফলাইনের ইস্যু, সেই জায়গায় আসলে মানে দেরি করার সুযোগ আছে কিনা, সেই জায়গায় আসলে যদি কিন্তু এইটা হলে ওইটা, এইটা না ওইটা, এরকম ভাবার সুযোগ আছে কিনা, নাকি আসলে শুরু থেকেই একদম প্রথম দিন থেকেই আপনি আপনার সমস্ত কৌশল, সমস্ত যেটাকে বলে ইংরেজিতে যে টেকনিক ব্যবহার করার মানে করা উচিত ছিল কিনা, সরকার সেই জায়গাটাতে কি সফল হয়েছে? জি, আমি প্রথমেই ভাই যেটা বললেন ওখান থেকে আমি এখানে রেসটা টানি। আমি আগে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, হয়তো কেন দিলাম, কথাটা শেষ করেছিলাম যেখানে যে ন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সিটা ঘোষণা করা উচিত ছিল, টপ মোস্ট প্রায়োরিটি এটাকে দেওয়া উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। কেননা 84% আমরা জানি হচ্ছে যে আমাদের এখানে রপ্তানি, এখানে যেগুলো যাচ্ছে এটা রেডিমেড গার্মেন্টস, সবচেয়ে বড় রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র,
এবং হচ্ছে যে আমাদের $8.2 বিলিয়ন রপ্তানি যদি হয়, এর মধ্যে হচ্ছে যে $6.2 বিলিয়ন ট্রেড ডেফিসিট ওদের সাথে, এটার উপরে তো আমাদের এটা আছে। এবং 45 লাখ লোক হচ্ছে সরাসরি RFGর সাথে এখানে জড়িত আছে। এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 1.25 কোটি থেকে 2 কোটি লোক এখানে হচ্ছে পরোক্ষভাবে বা ইনডিরেক্টলি ওটার সাথে জড়িত আছে বা এটা নির্ভরশীল RFGর উপর। তো এত বড় একটা চাপ সকল স্টেক হোল্ডারকে প্রথম দিন থেকে জড়িত করা হচ্ছে। আমি হচ্ছে যে একজন অর্থনীতিবিদ হিসেবে বা ভূ রাজনীতিবিদ হিসেবে আপনাকে বলবো, আমাদের অনেকগুলো স্পেশালিস্ট আছেন যারা হচ্ছে নেগোসিয়েশনে অনেক দিন ছিলেন, বেসরকারি খাতে আছেন, থিঙ্ক ট্যাঙ্কে আছেন, তাদেরকে ডাকা উচিত ছিল। এবং হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসের যারা হচ্ছে অ্যাসোসিয়েশন যেগুলো আছে, বহু বছর ধরে ওরা হচ্ছে যে বিদেশের এখানে বাজারে উত্থান পতন যেটা আছে সেটার সাথে জড়িত আছে। লবিস্টদেরকে ওরা জানে, সেনেটরদেরকে জানে, কংগ্রেসম্যানদেরকে জানে, তো ওদেরকে হচ্ছে যে ইউজ করা উচিত ছিল। কিন্তু প্রথম থেকে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বেসরকারি খাতের একটা শ্যাজম বা একটা ফারাক আছে। এবং ওনাদের মধ্যে বেশ কিছু লোকের মধ্যে এখানে একটা আমি দেখেছি হচ্ছে, সবাই না কিন্তু কিছু মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ আছে এখানে, যে আগের সরকারের সাথে ওদের একটা ইনভলভমেন্ট যদি থাকে, এটার জন্য হচ্ছে দেখবেন যে আপনাদের বেসরকারি খাত কিন্তু একটু ডিফেন্সিভে আছে বা একটু পিছিয়ে আছে। এবং 3 নম্বর হচ্ছে এই 3 মাসের মধ্যে আমার একটা কথা এটা বলবো, টু লিটল টু লেট। আপনি কেন, আমি জাস্ট আপনি যদি একটু দেন, ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $126 বিলিয়ন, কিন্তু ওরা সাকসেসফুলি ট্রেড নেগোসিয়েশন করে 46% এখানে শুল্ক থেকে 20% এখানে শুল্ক নিয়ে আসে। ইন্দোনেশিয়ার সাথে যথেষ্ট বড় ব্যবসা বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু 32% থেকে 19%-তে নিয়ে আসে। এবং ওরা খুব স্মার্টলি যেটা বলেছে হচ্ছে যে ওদের কপার যেটা আছে, ওই কপারে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে যেখানে মানে আগ্রহ বেশি, বলছে এটা আমরা পুরোপুরি দিয়ে দেবো, 99% হচ্ছে যুক্তরাষ্ট্রের আমদানির উপর আমরা শুল্ক উঠিয়ে দেবো। এবং এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেওয়া হলো, এটা নিয়ে অনেক কিছু সমালোচনা হয়েছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দরকারটা কেন, কারণ এখানে অন্তর্বর্তীকালীন সরকার তো কেউ তো বলেনি যে ওদের দোষ যে ট্রাম্প শুল্ক এখানে চাপিয়েছে, কিন্তু সবাইকে নিয়ে আসলে আমাদের দেশে যে এত বড় সমস্যা ভূ রাজনৈতিক বা এখানে হচ্ছে যে আপনি বললেন যে নন ইকোনমিক ফ্যাক্টরস যেগুলো আছে, আমাদের দেশের লোকদের তো জানা উচিত। কারণ এটা পরে যে নির্বাচিত সরকার আসবে, যেই আসুক, তাদেরও তো এখানে একটা দায়িত্ব বর্তাবে। এবং যুক্তরাষ্ট্র তো হচ্ছে যে ওয়ার্ল্ডস অনলি সুপার পাওয়ার, তাদেরকে আমরা কিভাবে আমরা এখানে এদেরকে ইরিটেট করি বা আইসোলেট করি। কিন্তু তার সাথে সাথে ওদের সবচেয়ে বড় যেটা আমার কাছে এখন সমস্যা লাগছে, ওরা যখন চীনা বিনিয়োগ এবং চীনা এখানে হচ্ছে যে এই আপনার যে কাঁচামালের উপর যে 40% যেখানে ওরা এক ধরনের একটা রুলস অফ অরিজিনে কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছে, এটার জন্য তো আমাদের ওভেন ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে পুরোপুরি এখানে ধাক্কাটা এখানে ওরা চাপে পড়বে। তো আমরা শুধু বলে দিলাম যে যুক্তরাষ্ট্রে আমরা হচ্ছে আমদানি উপর আমরা শুল্ক সরিয়ে দিলাম, কিন্তু আমাদের কি ওই ক্রয় ক্ষমতা আছে বা আমাদের কি ওই রিকোয়ারমেন্টগুলো আছে? অলরেডি তো IMF আর ADB লোনে আমরা হচ্ছে হিমশিম খাচ্ছি, কোথা থেকে টাকাটা পাবো আমরা? সেই ক্ষেত্রেই আসলে প্রশ্ন আসে বাজারের একক বাজার নির্ভরতা না থাকা এবং একক পণ্য নিয়ে। জনাব মুন্না, আপনার কাছে একটু জানতে চাই যে এই রকম একটা পরিস্থিতিতে আপনি কি মনে করেন না যে ডাইভার্সিফিকেশন পণ্যের এবং বাজারের সেটির একটা সম্ভাবনাও তৈরি হয়েছে? আমি বলবো যে জাস্ট রিসেন্টলি যেটা হয়েছে, ইন্ডিয়া এবং ব্রিটেনের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এবং এই যে চ্যালেঞ্জগুলা মাথায় রেখে তারা অলরেডি অল্টারনেটিভ সোর্সগুলোকে কীভাবে বুস্ট আপ করা যায় সেটার জন্য ভেবে তারা অলরেডি এগ্রিমেন্টটা করে ফেলেছে। এবং সেক্ষেত্রে 2 কান্ট্রি হচ্ছে বেনিফিটেড হবে। আমরা অনেক দিন ধরে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে, বাস্তবতায় কি সেই ধরনের কোনো উদ্যোগ না হচ্ছে? আমরা যেখানে জিএসপি ফ্যাসিলিটিগুলো আছে সেই সমস্ত দেশগুলোর উপর নির্ভরশীল, কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশ আছে যেখানে মার্কেটের অপরচুনিটি আছে। প্রশ্নটা হচ্ছে সেখানে ট্যাক্স ব্যারিয়ার আছে এবং ইন্ডিভিজুয়াল কান্ট্রিগুলো হচ্ছে নিগোশিয়েট করে বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় সেই ট্যাক্স ব্যারিয়ারকে উত্তরণের চেষ্টা করেছে। এক্সাম্পল দিচ্ছি যে থাইল্যান্ডে আমি যদি জুট প্রোডাক্ট এক্সপোর্ট করি আমাকে 47% ট্যাক্স দিতে হবে। ইন্ডিয়া যে কাজটা করেছে বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় 19% ট্যাক্স নিয়ে গেছে। সুতরাং এরকম অনেকগুলি মার্কেট আছে যেখানে আসলে আমরা নিগোশিয়েট করে অপরচুনিটি তৈরি করতে পারি। পাশাপাশি আমি বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে গার্মেন্টসের বাইরে অন্যান্য সেক্টরগুলোর যে ব্র্যান্ডিংয়ের একটা ঘাটতি আছে। সুতরাং আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি আছে, কমার্স মিনিস্ট্রি আছে, তাদের তো কিছু রোল প্লে করা দরকার। যে কাজটা আমি দেখেছি গত 2 যুগ ধরে ইন্ডিয়া করেছে, যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাপ্লাই চেনে তারা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গাতে তাদের যে একটা শক্ত অবস্থান আছে, তারা সেই জায়গাটাকে মজবুত করার জন্য ব্র্যান্ডিংয়ের জায়গাটাকে ফোকাস করে কাজ করেছে। এবং সেই কাজটাতে যাতে উদ্যোক্তারা মানে সাফল্য আনতে পারে তার জন্য
কম্প্রিহেন্সিভ পলিসি তারা নিয়েছে, স্ট্র্যাটেজিক প্ল্যান এই নিয়েছে। ব্র্যান্ডিং এর কাজটা তো আসলে সরকার যেমন একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করে দেবে, আবার বেসরকারি খাতেরও তো সেখানে নিশ্চয়ই ভূমিকা আছে। তো বেসরকারি খাত হিসেবে আপনারা যখন, আমরা দেখেছি যে তৈরি পোশাকের ক্ষেত্রে বা পোশাক খাতের ক্ষেত্রে বিজিএমইএও বিভিন্ন দেশে আসলে ব্র্যান্ডিং এর উদ্যোগ নিয়েছে, সেই রকম বিষয়ে আসলে বেসরকারি খাতের অন্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে আপনার যে অ্যাসোসিয়েশন তার কথাই যদি বলি, সেখানে আপনারা উদ্যোগ নিতে গিয়ে কী ধরনের বাধা পেয়েছেন, বা ওই সমস্ত দেশে বাংলাদেশে যে সমস্ত কূটনীতিক বাংলাদেশি যারা কাজ করেন তাদের দিক থেকে কি কোনো অসহযোগিতার বিষয় আছে? অসহযোগিতার প্রশ্নটা হচ্ছে যে, যেমন আমার সেক্টরে আমরা ফ্র্যাঙ্কফুর্টে ফেয়ারে যাই, আমি যেমন 27 বছর ধরে যাচ্ছি। এখন একটা ফেয়ারে গেলে আমাদের বছরে যে প্রায় 1.5-2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, সেই জায়গাতে আমরা এই ধরনের প্রোডাক্টগুলোকে যখন ডেভেলপ করার প্রশ্ন আসে, সেখানে রিসার্চ একটা ফ্যাক্টর, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে একটা ফ্যাক্টর, আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে যাতে আমরা কম্পিটিটিভ হতে পারি তার জন্য আমাদের যে টেকনোলজিগুলো, নতুন নতুন টেকনোলজিগুলো হচ্ছে আমাদের অ্যাডাপ্ট করতে হচ্ছে। আমাদের হিউম্যান রিসোর্স আছে কিন্তু স্কিল ওয়ার্কফোর্স নেই। আবার এই প্রোডাক্টগুলোকে যখন আমরা বড় স্কেলে নিতে পারবো, সেই জায়গাতে যে আমরা হিউম্যান রিসোর্সগুলিকে যে মোবাইলাইজ করব, সেই পুরো কাজটাই কিন্তু এককভাবে উদ্যোক্তাদের করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে সরকারের নীতি সহায়তাগুলো শুধুমাত্র ইনসেন্টিভের জায়গাতে আছে। সুতরাং আমি মনে করি যে সময় এসেছে যে এই যে মার্কেটিংয়ের জন্য যে একটা বড় বিনিয়োগ করতে হচ্ছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে কিন্তু খুব লিমিটেড। আজকে থেকে 10 বছর আগে যে পরিমাণ বাজেট ছিল, আজকেও ইপিবির বাজেট একই রকম। এই জায়গাগুলোতে আসলে সরকারকে ভাবতে হবে যে এই নতুন নতুন বাজারগুলি খোঁজার ক্ষেত্রে সরকার এবং বেসরকারি উদ্যোগে উদ্যোক্তারা কত বেশি যেতে পারে, বিশেষ করে মিশনগুলো, বাংলাদেশের যে বিভিন্ন মিশন, সেই মিশনগুলোর ভূমিকা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমি মনে করি যে এই জায়গাতে যেই ধরনের প্রফেশনাল অ্যাপ্লিকেশনটা দরকার, সেই হারে সেটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে যারা নীতি জায়গাতে কাজ করছে, বা এমবিসিগুলোতে কাজ করছে, বা নিকিউশনের জায়গাতে কাজ করছে, সরকারি জায়গাতে লোকগুলো হচ্ছে খুব কুইকলি চেঞ্জ হচ্ছে, 3 মাস 6 মাস 1 বছরে থাকতে না। যেটা আমাদের প্রতিটি দেশ যে কাজটা করেছে, ইভেন ইন্ডিয়া, তারা এই যে পলিসি যারা ডেভেলপ করবে, নিকিউশন করবে, তারা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য একই জায়গাতে দীর্ঘমেয়াদী থাকছে। এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। ইভেন এমবিসিগুলো আমি মনে করি যে একটা টার্গেট ওরিয়েন্টেড হওয়া দরকার। একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাংলাদেশে যে গার্মেন্টসের বাইরে যে আরও যে কটা পটেনশিয়াল সেক্টর আছে, এই সেক্টরগুলোকে ফোকাস করে যদি আমরা ইন্টারন্যাশনাল রিনাউন্ড কিছু কোম্পানিগুলোকে বাংলাদেশে আনার জন্য যদি উদ্যোগ নেই, এবং সেই জায়গাতে কিন্তু একটা চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লায়েন্স, একটা বড় চ্যালেঞ্জ, যে গার্মেন্টস সেক্টরের বাইরে যে ফ্যাক্টরিগুলো আছে নন গার্মেন্টস সেক্টরে, তারা কিন্তু কমপ্লায়েন্সের জায়গাতে একটা দুর্বলতা। আপনার কাছে আরো শুনবো আমি, জনাব হাতেম বলুন। এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাই যে বিশেষ করে বিদেশি মিশনের ব্যাপারটা যেটা আপনি বললেন, আমি তো সরাসরি এগুলির সাথে ইনভলভ, এবং আমি অনেকগুলি বিদেশি মিশনের সাথে এগুলি নিয়ে কাজ করার অনেক চেষ্টা করেছি। দু একটা দেশের ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম বিদেশি মিশনগুলি এই বাংলাদেশের এই রপ্তানি নিয়ে কোনো ভাবেনি না, এবং তারা প্রয়োজনীয় যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা নেন না। তো কয়েক বছর আগে আমরা যখন এগুলি নিয়ে খুব চিল্লাচিল্লি করলাম, তখন বাণিজ্য মন্ত্রণালয় একটু উদ্যোগ নিলেন, যে কমার্শিয়াল কাউন্সিলর বা ইকোনমিক মিনিস্টার যারা বিদেশি মিশনগুলিতে যান, তাদেরকে যাওয়ার আগে বিকেএমইর সাথে বিজিএমইর সাথে একটা সিটিংয়ের আয়োজন ওনারা করলেন, এবং এটা এখনও হচ্ছে। তাতে কিছুটা রেজাল্ট আমরা পাচ্ছি। কোনো কোনো জায়গায়, যেমন জার্মানিতে সাইফুল সাহেব ছিলেন, এখন চলে আসছেন অবশ্য, উনি ওখানে যথেষ্ট ভূমিকা নিয়েছেন। তারপরে ইটালিতে যে ভদ্রলোক আছেন, তিনিও উদ্যোগটা ভালো নিয়েছেন, কিন্তু অন্য জায়গাগুলিতে তেমন উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। নিশ্চয়ই। আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, আপনি দীর্ঘদিন থেকেই বিকেএমই এর নেতৃত্বে আছেন, সেখানে এখন হঠাৎ করেই এই মার্কিন যে রেসিপ্রোকাল ডিউটির কারণে দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের প্রশ্নটা আসলো, কিন্তু আমরা জানি আমরা আরেকটা চ্যালেঞ্জের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, হয়তো 18-19 মাসের মতো সময় আছে, সেটা এলডিসি গ্রাজুয়েশন। এলডিসি গ্রাজুয়েশনের পরে যে শুল্কের যে যুদ্ধটা শুরু হবে, সেই যুদ্ধের জন্য তো আসলে এই দ্বিপাক্ষিক দর কষাকষির জায়গাটা সবচেয়ে বড় অস্ত্র, বা নিশ্চয়ই একটা সবচেয়ে বড় কৌশল। সেখানে এই 18-19 মাস আগে দাঁড়িয়েও যদি আমরা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক দর কষাকষির ক্ষেত্রে নানান রকম দুর্বলতার কথা আপনারাই বলছেন, এই যদি হয় আসলে দর কষাকষির আমাদের শক্তি, তাহলে এই রকম একটা অবস্থা নিয়ে এলডিসি গ্রাজুয়েশন হলে তখন আসলে রপ্তানি খাত আরও চ্যালেঞ্জে পড়বে কিনা? এখন তো সারা বিশ্বের সাথেই দর কষাকষি করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার এই রুমে বসেই আমি তখন বলেছিলাম এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো কোনো অবস্থান আমাদের নেই, বাট আমরা
জেনে শুনে আত্মহত্যা করার প্রস্তুতি নিতে যাচ্ছি এখন, আমার স্টেট বক্তব্য এটা, এছাড়া আর কিছুই না। এবং ভালো কথা, আমরা যখন আত্মহত্যা করতে যাবই, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাহলে আত্মহত্যা করে এরপরে কি করব সেটারও কোনো রোডম্যাপ আজও পর্যন্ত আমাদের সরকার বসে করবেন আমাদের সাথে। সেই মার্কিন শুল্ক কি তাহলে আত্মহত্যার আগে ট্রায়াল ট্রায়াল তো সুতরাং সেই কাজটাও কিন্তু ওনারা, ওই রোডম্যাপটাও কিন্তু তৈরি করেন নাই, যে 2026-এ আমরা যে আত্মহত্যা করতে যাচ্ছি, তাহলে আত্মহত্যা করে এরপর কি করব সেই রোডম্যাপটা এখনও তৈরি করেন নাই। তো এটা জানি না সরকার, ইভেন আমরা খুব হতাশ আসলে এই জায়গাতে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা জায়গাগুলিতে আমরা কথা বলার চেষ্টা করেও প্রায় আমরা কথা বলতে পারি না। এক বাণিজ্য উপদেষ্টাকে আমরা প্রায় কথা বলতে পারি, বাট অন্য কোনো জায়গায় তেমন। ইভেন বাংলাদেশ ব্যাংকে এত সমস্যা যাচ্ছে, নানা রকমের সংকট ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ ব্যাংকে আমরা কথা বলার জন্য গভর্নর মহোদয়কে আমরা সবসময় পাই না। আমি একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে আমাদের, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছেই একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই শুল্ক যদি 35%ই থাকে বা খুব সামান্যও যদি কমে, একটু আশাবাদী হয়ে বলতে চাই আসলে, সেটি দিয়ে আসলে পোশাক খাতের যে ধাক্কাটা আসবে, তাতে অনেকগুলো পোশাক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি তো নিশ্চয়ই আছে। সেই ঝুঁকি সামলানোর মতো বা এর পরবর্তী কৌশল হিসেবে কি হবে সেটি কি আপনারা ভেবেছেন কিনা, সেই বিষয়ে একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মার্কিন শুল্ক, রপ্তানিতে পোশাকের বিকল্প কি। জনাব মোহাম্মদ হাতেম, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসলে এই বাড়তি শুল্ক যদি ঘাড়ে চেপেই বসে, কোনোভাবেই যদি সেখান থেকে বের না হওয়া যায়, তাহলে এই সংকটের সমাধান কি? সংকট যদি বাড়তি শুল্কটা চেপেই বসে, তাহলে সেখানে আবার দেখতে হবে যে ইন্ডিয়ার উপর এই বাড়তি শুল্কটা কত আছে, ভিয়েতনামের উপর কত, কম্বোডিয়া কত ইত্যাদি। কারণ আলটিমেটলি কম্পিটিশনটা শুরু হবে কিন্তু আমাদের মেইনলি ইন্ডিয়ার সাথে পরবর্তীতে। আর ভিয়েতনাম যে প্রোডাক্টটা এক্সপোর্ট করে সেটা হাই ইন প্রোডাক্টগুলি, হাই ভ্যালুড প্রোডাক্টগুলি, যেগুলি বাংলাদেশ কম করে। আর চায়না যখন, চায়না তো ড্রাস্টিক্যালি কমবে চায়নার রপ্তানি, তো কমলে পরে চায়নার যেটা এখন 29% তাদের মার্কেট শেয়ার আছে, সেখান থেকে যদি কমে, তাহলে এইটা কে নিবে? এটা কিন্তু ওই ভিয়েতনাম হয়তোবা কিছু নিবে, বাট ম্যাক্সিমামটা নিতে পারবে না। তাহলে কোথায় যাবে? বাংলাদেশ এবং ভারতের দিকে আসবে। তো তাহলে প্রশ্ন আসবে সেখানে ভারতের ট্যারিফটা কত, সেখানেই আমাদের সমস্যাটা হবে। যদি ভারতের ট্যারিফটা অনেক কম থাকে আর বাংলাদেশেরটা বেশি থাকে, আর যদি দুইটা কাছাকাছি থাকে, তাহলে হয়তো খুব বেশি সমস্যা হবে না। সমস্যা হবে আরেকটা জায়গায় গিয়ে, তখন নেগোসিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ খুব দুর্বল। আমাদের এক্সপোর্টার, আমরা যারা রপ্তানিকারক, আমরা খুব দুর্বল। দেখা যাবে বায়াররা আনইথিক্যালি এই ট্যারিফের একটা অংশ, বড় অংশ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা কোনোভাবেই আমাদের পক্ষে বহন করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের রপ্তানিকারকদেরকে ওই জায়গায় একটু স্ট্রং থাকতে হবে। কোনোভাবেই এই বোঝা আমাদের কাঁধে নেওয়ার, দর কষাকষিতে ছাড় দেওয়া যাবে না, এই বোঝা আমাদের কাঁধে কোনোভাবেই নেওয়া যাবে না। কারণ আমরা তো 1-2%-এর বেশি প্রফিট করি না, তাহলে 5%, 10%ও যদি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, এটা নেওয়ার ক্ষমতা আমাদের নাই। নিশ্চয়ই, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে তাহলে কি হবে? তাহলে আমরা প্রতিনিয়তই কিন্তু নানা রকমের সংকট মোকাবেলা করেই কিন্তু আজকে এই পর্যায়ে আসছি, এবং এখনও সংকট মোকাবেলা করতে হয়। এপ্রিল মাসে যখন আমেরিকা এরকম বড় একটা ট্যারিফ দিছিল, তখন আমি বলেছিলাম যে আমেরিকার ট্যারিফ আমরা কি সামলাইতে সমস্যা তো নাই, কারণ এর চেয়ে বড় সমস্যা সামলাই এনবিআর এর সাথে। আপনার যে নন ট্যারিফ ব্যারিয়ার আর ট্যারিফ ব্যারিয়ার, এনবিআর প্রতিদিন আমাদের উপর চাপায়, বেশ করে চিরং কাস্টম হাউস। আমি উদাহরণ দিলে লাস্ট গত সপ্তাহখানিক আগের একটা ঘটনা, তার এমন কিছু কাজ করছে বাংলাদেশের রপ্তানিকে বাধাগ্রস্ত করছে কোনো জায়গায় এই কাস্টমসের বিভিন্ন পয়েন্ট। অভ্যন্তরীণ সমস্যাগুলো কিছুটা সমাধান করলেও আসলে কমফোর্ট জোন হতে পারত। সেই জায়গাগুলি যদি অন্তত রিল্যাক্স করা যায় যৌক্তিক জায়গাগুলিতে, তাহলে হয়তো রপ্তানিকারকদের জন্য একটু কমফোর্ট জোন তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশেদুল করিম মুন্না, আপনার কাছে জানতে চাই, এই কারণে আসলে পোশাক খাত বড় খাত, সক্ষমতা বড়, খুব সহজেই হয়তো বিকল্প বাজারও তারা খুঁজে নিতে পারবেন, কিন্তু অন্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য, খাদ্যপণ্য,
তাদের ক্ষেত্রে আসলে এর সমাধান কি, বা তারা কি কৌশল নেবে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যেটা অলরেডি আলোচনা এসেছে যে আজকে শুধুমাত্র শুল্ক নিয়ে চিন্তা করছি আমরা আমেরিকার ইস্যুতে, কিন্তু আগামীতে যেটা এলডিসি গ্র্যাজুয়েশনের যে নতুন চ্যালেঞ্জ আসছে সেখানে কিন্তু একটা বড় ধাক্কা আমরা খেতে যাচ্ছি। এই 3 মাসে আমরা প্রস্তুতিটা প্রপারলি নেইনি বলে আজকে আমরা চিন্তিত। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারেও কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নেইনি, এবং এই যে দুটো মিলেই কিন্তু হচ্ছে সক্ষমতার একটা বিষয়টা যুক্ত। আমাদের বায়াররা যেটা করছে, এই যারা আমেরিকার বাইরে যে বায়াররা আছে, যেহেতু চায়না এটাকে রিলিফ পাওয়ার জন্য মার্কেটগুলোকে ডেভেলপ করার জন্য ফোকাস করছে এবং সেখানে তারা একটা ডিসকাউন্ট দিচ্ছে, সেই অজুহাতে কিন্তু বায়াররা ইতিমধ্যে আমাদেরকে বলছে আমেরিকার বাইরে যে বায়াররা আছে তারাও একটা ডিসকাউন্ট চাচ্ছে। এবং আজকে আমি গতকালকে আমি 3টা ইমেল পেয়েছি যে তুমি কত % ডিসকাউন্ট দিতে পারবা। সুতরাং এই যে একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়েছি, আমাদের একমাত্র পথ হচ্ছে আমরা যদি ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাবো, শুধুমাত্র গোল টেবিলের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বা মার্কেট ডাইভার্সিফিকেশনের আলোচনা না এনে কার্যকরী সেক্টর ওয়াইজ একটি স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া দরকার উইথ দ্য অ্যাকশন প্ল্যান, যাতে আমরা নতুন মার্কেটের জায়গাটাতে আস্তে আস্তে আমরা গ্রো করতে পারি। কারণ হচ্ছে ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট মার্কেট ডাইভার্সিফিকেশন হচ্ছে ডে নাইট ডেভেলপ করবে না। সুতরাং একটা চ্যালেঞ্জ সবসময় আমরা দেখেছি, অপরচুনিটিও সামনে আনে। আমরা দেখছি কিন্তু যে গত 2-3 বছর ধরে চায়না থেকে মেজর একটা অংশ কিন্তু বের হয়ে আসতে চাচ্ছে। বাংলাদেশে যেহেতু হচ্ছে ওয়েজেসের একটা বেনিফিট আমাদের হাতে আছে, প্রশ্নটা হচ্ছে আমাদের সক্ষমতার জায়গাতে হচ্ছে আমাদের ঘাটতি আছে। আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করছি না। পৃথিবীর সবচেয়ে লো এন্ডের প্রোডাক্টগুলো বাংলাদেশ শুধুমাত্র গার্মেন্টস না, অন্য সেক্টরে আমরা কাজ করছি। আমরা কীভাবে গ্র্যাজুয়ালি ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবো, নতুন মার্কেটকে রিচ করতে পারবো, এবং সেই জায়গাতে ব্র্যান্ডিং এর জায়গাটাতে সম্বন্ধিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্বাসী। আপনার কাছে একটু জানতে চাই, আসলে প্রেক্ষাপটটা যেটা আমরা বুঝতে পারছি যে এখানে বাংলাদেশ শুধু একক কোনো ফ্যাক্টর নয়, সেখানে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মানে জিওপলিটিক্যাল নানান ইস্যু এখানে আছে। তো এই যুদ্ধে, দর কষাকষির যুদ্ধে শুধু রপ্তানির বাজার ঠিক রাখতে গিয়ে আমি যদি আমার আমদানিকার যে মানে সস্তায় আমদানির যে উৎস তাদেরকে খেপিয়ে তুলি, তখন কি আসলে আমার পুরো ব্যবসা বাণিজ্য পুরো ইকোসিস্টেমকে টিকিয়ে রাখা সম্ভব হবে? এটা হচ্ছে আমাদের উভয় সংকট। কেননা যদি আমাদের 18.8% হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাজার হয়, তাহলে হচ্ছে যে আপনার 26% উপরে হচ্ছে আমদানি করে শুধু যে চীন থেকে, এবং বেশিরভাগই হচ্ছে কাঁচামাল এবং হচ্ছে যেটা বলে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস এবং মেশিনারি। সো আপনি $16.6 বিলিয়ন যে আপনি যাচ্ছেন, পুরোটাই কিন্তু আমাদের বেশিরভাগই কিন্তু হচ্ছে আমাদের রপ্তানিতে লেগে যাচ্ছে। আর চীন থেকে যে আপনি যেখানে সস্তায় যে আপনি ডাইভার্সিফিকেশন করবেন, সস্তায় যে আপনার আমদানির পর সব কিছু আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন না, তার জন্য আপনার হচ্ছে খরচের উৎপাদন অনেক বেড়ে যাবে। এবং হচ্ছে আমরা অলরেডি কিন্তু আমাদের উৎপাদন খরচ কিন্তু 25-40% বেড়ে গেছে। তো চায়নার সাথে আপনাদের এখন হচ্ছে কিন্তু, এবং চায়নাকে কেউ আইসোলেট করতে পারে না। অস্ট্রেলিয়াও কিন্তু দেখেন যে এখানে এখন চীনের সাথে কিন্তু আবার ব্যবসার জন্য বিনিয়োগ করছে। ভারত চীনের সাথে সম্পর্কটা সমস্যা থাকা সত্ত্বেও ওরা কিন্তু অর্থনৈতিকভাবে আবার রিএনগেজ করছে। কেন? যুক্তরাষ্ট্র এখন রিলায়েবল ইকোনমিক পার্টনার নয়। যুক্তরাষ্ট্রকে আমরা যতটুকু পারি আমাদের রপ্তানি বাজারটাকে বাঁচিয়ে রেখে আমাদের চীনের যে RCEP, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এবং যে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, একদিনে বললে তো হবে না, 5 থেকে 10 বছর লাগবে, ওগুলোতে বিনিয়োগ করতে হবে। এবং আমাদের সামনে রাখতে হবে যে এখন আমাদের সামনে চ্যালেঞ্জ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রুলস অফ অরিজিন, ডাবল রুলস অফ ট্রান্সফরমেশন, যেগুলো এখন RCEP তো চাইছে, সবচেয়ে বড় যে আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এখানে এইগুলোতে কিন্তু আমাদের এখানে এটাতে আমাদের মনোনিবেশ করতে হবে। বহু টেবিল কনফারেন্স টকশোতে আলাপ হয়েছে। আমি ইউনিভার্সিটি যখন ছাত্র ছিলাম তখন থেকে শুনি হচ্ছে যে রপ্তানি এখানে হচ্ছে বহুমুখীকরণ বা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এখনো একই কথা বলছে। আমি চাই না যে আমার ছেলে বড় হয়ে সে একই কথা বলুক। সেই রেডিমেড গার্মেন্টস, সেই RMG, ওটার উপর দিয়ে বলবো যে 2টা ইঞ্জিনের উপর চলছে। বাংলাদেশ যতটুকু পারবে রেডিমেড গার্মেন্টস থেকে আমরা যে সুযোগ সুবিধা নিয়ে ফেলেছি, এখন সময় হচ্ছে ডাইভার্সিফিকেশন। মুখে ডাইভার্সিফিকেশন বললে হবে না, আপনার যদি জ্বালানি সংকট থাকে, আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি এখানে অবনতি হয়, এবং হচ্ছে আপনার যদি দেশি বিনিয়োগকারীরা খুব সন্তুষ্ট না থাকে সরকারের, যে সরকারই হোক, যে সরকারের এখানে নীতিগুলো নিয়ে, তাহলে বিদেশি বিনিয়োগ কীভাবে হবে? তো আমাদের এখন সার্বিকভাবে নেক্সট 10 বছরের এখানে প্ল্যান করা উচিত, এবং এখানে সবাইকে নিয়ে করতে হবে।
নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম। আমরা একদম শেষ দিকে আছি, একটু ছোট করে আসলে জানতে চাই যে মানে সংকটগুলো তো আমরা নিজেরাই অনেক সংকটের মধ্যে আছি, সেখানে এই নতুন করে মার্কিন সংকট, আবার সামনের দিকে এলডিসির সংকট, মানে আপনারা ব্যবসায়ীরা আসলে মানে কোন অবস্থান বা কোন জায়গাটাতে আছেন এখন যদি এই সংকট চলতেই থাকে? যেমন আমদানির ক্ষেত্রে, আপনি রপ্তানির ক্ষেত্রে আপনাকে তো কাঁচামাল আমদানি করতে হবে, সেই জায়গায় মানে শুধুমাত্র মানে যে পণ্য যেখানে বিক্রি করবেন সেই বাজারের দিকে চিন্তা করেই কি আসলে নেগোসিয়েশন করার সুযোগটা আছে কিনা? দেখেন, সংকট আমরা অনেকটা এখন সংকট মানে প্রুফ হয়ে গেছে, মানে সহ্য করতে করতে, এগুলি ফেস করতে করতে সংকট প্রুফ হয়ে গেছে, কারণ প্রতিনিয়তই আমরা সংকট ফেস করছি। তো আমাকে ওই দিন আমাদের এক গার্মেন্টস মালিক বলতেছিলেন যে ভাই, বিশ্বের সব জায়গাতেই সেফ এক্সিট আছে, ইভেন সরকার, বাংলাদেশ সরকার ব্যাঙ্কগুলি দলীয় হয়ে গেলে তাদেরও একটা সেফ এক্সিট তৈরি করছে, আমাদের ডিপোজিটারদের কোনো টাকা পয়সা দিবে না, 1 লাখ আর 2 লাখ করে দিয়া তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের কোনো হয়নি। আমাদের সেফ এক্সিট একটাই আছে, যা আছে এগুলি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পলায় যাওয়া, এছাড়া আর কোনো, যদিও সেটা মানে কমফোর্ট জোন না, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রতিনিয়ত আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা ফেস করেই যাচ্ছি। একদিক কোভিডের পর থেকে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল, তারপরে আবার দেশীয় যে সংকট, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ব্যাংকিং, নানা রকমের সমস্যা, এই সমস্ত সংকট নিয়ে আসলে কি বাজার মানে অন্য দেশ ডাইভার্সিফিকেশন সম্ভব কিনা? মানে সেটাই আরে আমি তো, আমাকে গভর্নর মহোদয় বলছিলেন যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের করতে হবে, তো আমাদের কোনো দ্বিমত নেই জায়গায়, বেস্ট প্র্যাকটিস করব কখন? আমি যখন রুগী যখন আইসিইউতে থাকে তখন তো স্বাভাবিক প্র্যাকটিসই করতে পারে না, তখন বেস্ট প্র্যাকটিস কী করে করবে? এখন তো শিল্প, ইন্ডাস্ট্রি, অর্থনীতি আইসিইউতে আছে, তো সেখানে আগে আইসিইউ থেকে আমাদেরকে বের হয়ে আসার ট্রিটমেন্ট দেন, এরপরে গিয়ে আমরা বেস্ট প্র্যাকটিস করব। তো পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন যে গত 1-1.5 বছরে, 2 বছরে প্রায় 200-250 মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর মধ্যে আরও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এবং এই বর্তমানে বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের রং পলিসি একেবারেই আমি বলি কমপ্লিটলি দায়ী। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আসলে সব সংকট তো থাকবেই, কিন্তু নিজেদের শক্তি, নিজেদের দিকে আসলে অনেক বেশি করে তাকানো উচিত এখন আমাদের। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।